পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর ভাঙা থেকে মাওয়া পর্যন্ত রেল লাইনের কাজ শেষ হয়েছে ৬৬ ভাগ। সেতু উদ্বোধনের দিন থেকেই রেল চলার প্রত্যাশা। হোটেল বুকিং নিয়ে সৌদি প্রবাসীদের ভোগান্তি চরমে, প্রতিদিনই বাতিল হচ্ছে যাত্রা। করোনা সনদের মেয়াদ শেষ হওয়ায় তৈরি হচ্ছে জটিলতা। করোনার কারণে রাজশাহীতে অনলাইনে আম বেচাকেনায় ধুম। নির্ধারিত সময়ের আগেই আম সরবরাহের ঘোষণায় বিভ্রান্তি। নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। মহামারীর ধকল কাটিয়ে আবারও চাঙ্গা হতে শুরু করেছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের পর্যটন খাত। টুরিস্ট আকর্ষণে বিশাল অঙ্কের বিনিয়োগ সহ নানা উদ্যোগ। এবং 2 সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। ভরিতে বেড়েছে প্রায় 2000 টাকা। আজ থেকে কার্যকর। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। শুরুতেই সাংবাদিক রোজিনা ইসলামের জামিন প্রসঙ্গ। পাসপোর্ট জমা দেওয়ার শর্তে সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। এ মুহূর্তে ঢাকার সিএমএম আদালতে আছেন রিপোর্টার আফজাল হোসেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফজাল। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আবু তিনি কথা বলবেন। রোজিনা ইসলামের জামিন হয়েছে। আজকে সবচেয়ে আশার দিক হচ্ছে যে রাষ্ট্রপক্ষ থেকেই তার জামিনের বিরোধিতা করা হয়নি, রাষ্ট্রপক্ষ থেকেই প্রস্তাব দেওয়া হয়েছে যে শর্ত সাপেক্ষে রোজিনা ইসলামকে জামিন দিতে পারেন আদালত। আমরা রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আবুর বক্তব্যে চলে যাই। আজকে মামলাটা আদেশের জন্য 3 ছাত্র ছিল এবং এখানে আজকে কিছু ডকুমেন্ট সাবমিট করার কথা ছিল। এই ডকুমেন্টগুলি আদালতে সাবমিট করা হয়েছে। আমি যেটুকু জানি, আমরা আদালতকে বলেছি যে যেহেতু এই রোজিনা ইসলামের বিরুদ্ধে যে মামলা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ, তারপরেও আমরা রাষ্ট্রপক্ষ থেকে এই জামিনের ব্যাপারে আমরা কনসিডার করার কথা বলেছি এবং বলেছি যে যদি এই আসামি তার পাসপোর্ট যদি আদালতে সাবমিট করে এবং বিদেশে যদি না যায়, তাহলে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া যেতে পারে। সেক্ষেত্রে রাষ্ট্রপক্ষের আদালত বন্ডে তার জামিন মঞ্জুর করেছে। ডকুমেন্ট যেটা আদালতে এখন ডকুমেন্টের কোনো বিষয় না, ডকুমেন্ট যেটা সাবমিট হয়েছে ডকুমেন্টের বিষয় নিয়ে আমরা কোনো আলোচনা করিনি। পাসপোর্টের বিষয়ে কি হবে? পাসপোর্টে আমরা বলেছি যে পাসপোর্টটা আদালতে দাখিল করতে হবে যেন সে বিদেশে না যেতে পারে। যেহেতু মামলাটা অত্যন্ত সেন্সিটিভ, মামলাটা এখন তদন্ত পর্যায়ে আছে, অর্থাৎ এই পর্যায়ে অন্তর্বর্তীকালীন জামিন দিলে আমাদের আপত্তি নাই এবং সেই শর্তেই তার 5,000 টাকা জামিন ছাত্রদের সাথে কাজ করা এটা প্রত্যেকের দায়িত্ব। এই কথাটাও আমাদের মাননীয় এই কথাটাও আমাদের মাননীয় ম্যাজিস্ট্রেট মহোদয় এই অবজারভেশনটা উনি দিয়েছেন, উনি মুখ্যমন্ত্রী বলেছেন। পাসপোর্ট জমা দেওয়ার কিছু কথা কিছু বলেনি, সেক্ষেত্রে কি হবে? পাসপোর্ট জমা করতে আদালত আদেশই বলেনি। আদালত আমাদের বক্তব্য শুনেছে, শুনে উনি আদেশ দিবেন। কিন্তু আপনি যে বলছেন পাসপোর্টের কথা আমরা বলেছি যে ওই শর্তে পাসপোর্ট জমা দেওয়ার শর্তে তার জামিনটি মঞ্জুর হয়েছে, তাই না? অতএব এই ব্যাপারে আদালত কি বলবে? আদালত তো বলেছে উভয় পক্ষ শুনে তাকে 5,000 টাকা বন্ডে তাকে জামিন মঞ্জুর করেছে। গত
বৃহস্পতিবার আপনারা জামিনের কড়া বিরোধিতা করেছেন, আজকে আপনারাই বলছেন যে শর্ত সাপেক্ষে তাকে জামিন দেওয়া যেতে পারে, তাহলে এই উপলব্ধিটা কেন হলো আপনাদের? এটা তো বড় বিষয় না, এখানে কখন যে অবস্থা সৃষ্টি হবে সেই অবস্থা দেখে কথা বলতে হবে। এখন জামিন দেওয়াটা থেকে কিছু অন্যায় হয়েছে তা তো না, এটা আদালত আর আদালত জামিন দিয়েছে, আর আমরা আজকে প্রত্যেকটাকে আমরা সেই আপত্তি দেয়নি, এটা আমরা এটা কনসিডার করতে পেরেছি। এটা তো আসামির জন্য এটা কোনো আইন বাধা থাকে তাহলে এই আপনি কিভাবে নিয়েছেন এটা তাকে কিছু নিয়ে করতেছেন এখন আমাদের এখন দেখতেছি উনি তার পক্ষের কথাটা বলেছেন। এখন যে আমাদের একজন এমপি উনি সাংবাদিক রোজিনা ইসলামের জামিন মঞ্জুর বিষয়ে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। এতক্ষণ ছিলাম ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে। অফিসিয়াল সিক্রেটস আইনে করা মামলায় সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেলেও মামলা প্রত্যাহার কোনো সিদ্ধান্ত নেয়ার সময় এখনও আসেনি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত শেষে জানা যাবে পুরো ঘটনা। একই সঙ্গে মামলা তদন্ত যেন কোনোভাবে প্রভাবিত না হয় সেদিকে সচেতন থাকার আহ্বান জানান আইনমন্ত্রী। মামলা প্রত্যাহার করার দায়িত্ব হচ্ছে যারা মামলা করেছেন, আর অন্যটা হচ্ছে যে হোম মিনিস্ট্রি। কিন্তু আমার মনে হয় যে মামলা যখন হয়েছে, মামলা প্রত্যাহারটা বড় কথা নয়, মামলার তদন্তটা বড় কথা। মামলার তদন্ত করে যদি কেউ নির্দোষ হয় বা দোষী হয়, তাহলে আমার বিশ্বাস আপনারা সেই তদন্তের উপরে আস্থা রাখবেন। অন্য প্রসঙ্গ, পদ্মা সেতু ২ প্রান্তে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত ৪৮.৭৫ কিলোমিটার রেল অবকাঠামো নির্মাণ কাজ পুরোদমে এগিয়ে চলছে। এই অংশে অগ্রগতি ৬৬%। প্রকল্প পরিচালক বলছেন, পদ্মা সেতুর উদ্বোধনের দিনেই এই অংশে রেল চালু করতে কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। আস্তে আস্তে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন দরজায় কড়া নাড়ছে। অপেক্ষায় দিন গুনছেন ভাগ্য পরিবর্তনের। ট্রেনে করে স্লিপার উঠানো হচ্ছে পদ্মা সেতুর রেল সংযোগ সেতুতে, বসানো হচ্ছে রেল স্লিপার। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সাথে ৫.২৫ কিলোমিটার রেল সংযোগ সেতুর কাজ শেষ পর্যায়ে। ২ প্রান্তে রেল সংযোগ সেতুর পরিবর্তন হওয়া অংশটুকু নতুন নকশা অনুযায়ী বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। তৈরি হওয়া রেল লাইনের অবকাঠামোতে ফিনিশিংয়ের কাজ চলছে। করোনার লকডাউনেও পদ্মা সেতুর রেল লিঙ্ক প্রকল্পের কাজে ব্যস্ত সময় পার করছেন কর্মীরা। করোনার ভিতরেও যে আমরা এই পরিস্থিতিতে কাজ করছি, হরদম কাজ চলতেছে, তাতে কোনো সমস্যা হয় নাই। পরবর্তীতে মনে হবে যে না, পদ্মা সেতুতে কাজ করছি, অনেকটা গর্বের বিষয়। পদ্মা সেতুর নিচতলায় ১৩১২টি রেলওয়ে স্ট্যান্ডারের মধ্যে বসে গেছে ১২০০টি, আর ২৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের ২৬৮৪টি বসে গেছে। বাকি মাত্র ৯% কাজ এবং গ্যাস লাইন স্থাপনের পরই মূল সেতুতে রেল লাইন তৈরির জন্য রেল কর্তৃপক্ষকে হস্তান্তর করা হবে। ২০২২ সালের জুনের মধ্যেই পদ্মা সেতুতে যানবাহন ও রেলপথ চলাচলের আশা কর্তৃপক্ষের। এই কাজগুলো কমপ্লিট হওয়ার পরে আমরা রেলওয়ের কাছে আগামী বছর রেলওয়ে ট্র্যাক বসানোর জন্য হ্যান্ডওভার করব। পদ্মা সেতু কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে তাদের নির্ধারিত সময়ে আমরা পদ্মা সেতুতে কাজ, রেল ট্র্যাক বসানোর কাজ শুরু করব। ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য ১৭২ কিলোমিটার। তবে ঢাকা মাওয়া অংশের কাজ শেষ হবে ২০২৪ সালের মধ্যে। ফরিদপুরে ভাঙা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত রেলের অবকাঠামো সম্পন্ন প্রায়। আগামী জুন থেকে রেলওয়ে ট্র্যাক স্থাপনের কাজ শুরু হবে। মুন্সিগঞ্জের মাওয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। হোটেল বুকিং সংক্রান্ত জটিলতায় ভোগান্তি চরমে পৌঁছেছে সৌদিগামী প্রবাসীদের। প্রতিদিনই বাতিল হচ্ছে যাত্রা। এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ে আছেন রিপোর্টার সাদ রহমতুল্লাহ এবং হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজরা শিউলি।
সরাসরি যাচ্ছি তাদের কাছে, শুরুতেই যাব সাদাতের কাছে। সাদাত, কাজল, গত 4 দিন ধরে কিন্তু শুরু হয়েছে এই জটিলতা এবং একই সাথে বিড়ম্বনা, একসাথে তীব্র এই দাবদাহের মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে গত 4 দিন ধরেই কিন্তু এই ঘুরছে রাজধানীর কারণ বাজারে আসছেন সৌদি প্রবাসীরা, যাদের একটি চাওয়া আসলে এই মুহূর্তে তারা সঠিক সময়ে এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে তারা সৌদি পৌঁছাতে চান। কিন্তু নতুন করে যে সৌদি সরকারের যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধের বেড়া জেলে অনেকটাই দুর্ভোগের শিকার হচ্ছেন তারা। তাদের দাবি করছেন তারা আসলে নতুন করে যে টাকার পরিমাণ অর্থাৎ প্রায় 60 থেকে 70 হাজার টাকা প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আবার নতুন করে তাদের অর্থের সংস্থান করতে হচ্ছে। একই সাথে পূর্বে যারা এই অর্থাৎ হোটেল কোয়ারেন্টাইনের জন্য বুকিং দিয়েছেন তারাও কিন্তু এক ধরনের ওই টাকা না ফেরত পাওয়ার এক ধরনের শঙ্কা তৈরি হচ্ছে। সব মিলিয়ে আসলে এখানে যারা বেশিরভাগ এসেছেন তাদের বেশিরভাগই জানতে চাওয়া আসলে তারা কবে নাগাদ পৌঁছাবেন এবং তাদের নির্ধারিত ফ্লাইটে তারা যেতে পারবেন কিনা, যাওয়ার জন্য কী ধরনের প্রক্রিয়া তাদেরকে সম্পন্ন করতে হবে। এরই মধ্যে অনেকের কিন্তু করোনার যে নেগেটিভ সার্টিফিকেট অর্থাৎ 3 দিনের যে মেয়াদ থাকে সেই মেয়াদ কিন্তু এরই মধ্যে ফুরিয়ে গেছে, ফলে তারাও এক ধরনের দ্বিধার মধ্যে পড়ে গেছেন। কারণ আগামীকালকে যাদের ফ্লাইট তারা আগামীকালকে এসে বুকিং দিতে হবে, আজকে যাদের ফ্লাইট শুধুমাত্র তারা আজকেই বুকিং দেওয়া সম্ভব হবে, অর্থাৎ আগামীকালকের কার্যক্রম আগামীকালকে সম্পন্ন করা হবে, এমনটা জানিয়েছে সাউদি এয়ারলাইন্স। কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছি আসলে শুধু আগামীকালকের যাত্রীরাই নয়, আমরা আগামী মাসের যাত্রীদেরকেও পাচ্ছি যারা কিনা বিভিন্ন সময় এখানে আসছেন এবং একই সাথে তারা এই দাবিগুলো করছেন আসলে কখন নাগাদ তারা যেতে পারবেন এবং কখন নাগাদ তারা যেতে পারবেন এই প্রশ্নগুলো তুলছেন। ফলে তাদেরকে অনেক ধরনের তথ্যগত যে জটিলতা গত 4 দিন ধরে যে তথ্যগত জটিলতার মধ্যে রয়েছে, সেই তথ্যগত জটিলতা থেকে এখন পর্যন্ত তারা বেরিয়ে আসতে সম্ভব হচ্ছে না। একই সাথে তারা বলছেন যদি সৌদি এয়ারলাইন্সের পক্ষ থেকে যদি আগে থেকে তথ্য দিয়ে জানিয়ে দেওয়া হয় তাদেরকে কবে নাগাদ তারা আসবেন এবং কখন তারা টিকিট সংগ্রহ করবেন, এবং তাহলে হয়তো বা তাদের এই ধরনের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে তারা মনে করছেন। একই সাথে তারা চান এই সমস্যার দ্রুত সমাধান তারা এখান থেকে চান। এই ছিল আমার কাছে মূলত রাজধানী কারণ বাজার থেকে সাউদি এয়ারলাইন্সের সৌদি প্রবাসীদের টিকিট বিক্রি সবশেষ খবর। আমাদের সহকর্মী রয়েছেন বিমানবন্দরে হাজিরা ছিল, সেখানকার কি অবস্থা তা জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ধন্যবাদ সাদাত। সৌদি সরকার বিদেশি যাত্রীদের জন্য নতুন বিধিনিষেধ আরোপের পর কিন্তু সৌদি প্রবাসীদের দুর্ভোগ ক্রমাগত বেড়েই চলেছে। বিশেষ করে হোটেল বুকিং সংক্রান্ত জটিলতা কিন্তু প্রতিদিনই তাদেরকে পোহাতে হচ্ছে এবং আসলে তারা কোথা থেকে কোন জায়গায় হোটেল বুকিং নেবেন সেই বিষয়টি তাদের কাছে স্পষ্ট নয় এবং এই কারণে তাদেরকে একই সাথে সৌদি এয়ারলাইন্সের সোনারগাঁ হোটেলে স্থানীয় কার্যালয়ে দৌড়াতে হচ্ছে এবং সেখান থেকে তাদেরকে ঘন্টা পর ঘন্টা অপেক্ষার পর রাতের গিয়ে জানানো হচ্ছে যে পরের দিন যে ফ্লাইটের আগে তারা সেখান থেকে হোটেল বুকিং নেবেন এবং এর জন্য তাদেরকে জেদ্দা যারা যাবেন তাদেরকে প্রায় 55,000 টাকা দিতে হবে এবং রিয়াদ এবং দামামের ক্ষেত্রে 70,000 টাকার মতো করে তাদেরকে দিতে হচ্ছে। কিন্তু এই যে এই তথ্যটি এটা কিন্তু প্রবাসীদেরকে আগে থেকে জানানো হচ্ছে না এবং রাতের ফ্লাইটে যারা যাত্রী তাদেরকে বলা হচ্ছে সোনারগাঁ হোটেল থেকে হোটেল বুকিং নেওয়ার জন্য এবং সকাল দুপুর 2টার যে ফ্লাইটটি সেক্ষেত্রে তাদেরকে বলা হচ্ছে এয়ারপোর্টে এসে তারা ফ্লাইটের আগে তারা এখান থেকে বুকিং নেবেন। তো প্রবাসী যারা প্রতিদিনই সকালে আসছেন তাদের একটাই অভিযোগ যে তারা আসলে কোথাও থেকে সুনির্দিষ্ট এবং সঠিক কোনো তথ্য পাচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হচ্ছে এবং সৌদি এয়ারলাইন্সও তাদেরকে আসলে সঠিক কোনো তথ্য দিচ্ছে না। তাই এই যে জটিলতা এটার কারণে প্রতিনিয়ত তারা কিন্তু ফ্লাইটের আগেও এক ধরনের অনিশ্চয়তা এবং শঙ্কার মধ্য দিয়ে তারা আছেন। এছাড়া আরেকটি বিষয় এখানে আছে যাদের করোনা 2 ডোজ টিকা দেওয়া আছে তাদের কিন্তু আসলে এবং টিকা দেওয়ার পর যাদের 14 দিন পার হয়েছে তাদের হোটেল কোয়ারেন্টাইন লাগছে না, তবে যাদের 1 ডোজ টিকা দেওয়া আছে এবং সৌদি আরবে যারা টিকা দিয়েছেন তাদেরও কোনো হোটেল কোয়ারেন্টাইন লাগবে না। তো এই ছিল আমার কাছে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। সৌদিগামীদের ভোগান্তির বিষয়ে সবশেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ এবং হাজার শিব। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে 110টি বহুমুখী ঘূর্ণিঝড় ও 30টি বন্যা আশ্রয় কেন্দ্র, 30টি জেলা ত্রাণ গুদাম ও দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র এবং 55টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যাচ্ছি সেখানে। মিলিটারি ডিক্টেটর আইয়ুব খানের নেতৃত্বে আরও 20টি রাজনৈতিক দল মিলে একটি জোট করা হয়েছিল। তো সেই নির্বাচনী প্রচারণার সময় যখন এই ঘূর্ণিঝড়ের খবর তিনি পেলেন, সেই প্রচারণা বাদ দিয়ে তিনি ছুটে গিয়েছিলেন সেই দুর্গত মানুষের পাশে। ছোট একটা লঞ্চ নিয়ে তিনি সেই দক্ষিণ অঞ্চল সফর করেন, মানুষের জন্য ত্রাণ দেন, মানুষের পাশে দাঁড়ান। কারণ এই ঘূর্ণিঝড়ের কোনো আগাম বার্তা বাংলাদেশে তখন পৌঁছায়নি বা তখনকার সরকার, তখন ইয়াহিয়া খান সরকার ছিল ক্ষমতায়,
কারণ আইয়ুবের পতন হয়, এরপর ইহাইয়া ক্ষমতা আসে, আর সেই সময় ইহাইয়া খান ক্ষমতায়। কাজেই সে আর এক মিলিটারি ডিক্টেটর, কিন্তু সে এ ব্যাপারে কোনো তথ্য বা কোনো খবর, কোনো আগাম সতর্কবার্তা কিছুই দেওয়া হয়নি। দক্ষিণ অঞ্চলের নদীতে লাশ ভাসত এবং একটা ভয়াবহ দৃশ্য ছিল। দিনের পর দিন সেই এলাকায় থেকে তিনি ত্রাণ কার্য চালান এবং আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দকে তার সঙ্গে সম্পৃক্ত করেন। ঠিক একই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল 1991 সালে। আমি ঠিক জানি না সে কথাটা সবাই ভুলে যায় কেন। তখন একটি ঘূর্ণিঝড় হয়, আর ঠিক তার আগে 88 সালে হয়েছিল বন্যা। সে বন্যাটা খুব বেশি দিন স্থায়ী না হলেও সে বন্যাও ছিল খুব ভয়াবহ একটা বন্যা। তখন আর মিলিটারি ডিক্টেটর ক্ষমতায়। আর এর আগে আমাদের দেশে প্রায় প্রতি 10 বছর বা 7 বছর পর পর আমরা দেখি, অথবা 5 বছর পর পর একটা বড় দুর্যোগ আসে। আর তাছাড়া তো বন্যা, ঘূর্ণিঝড়, ঝড় এ তো প্রাকৃতিক নিয়মে প্রতিনিয়ত হচ্ছেই। কিন্তু 75-এ জাতির পিতা শাহাদাত বরণ করবার পর থেকে যারা ক্ষমতা এসেছে তারা কিন্তু এদেশের মানুষকে নিয়ে ভাবেনি। কারণ 70-এর ওই ঘূর্ণিঝড়ের অবস্থাটা দেখে স্বাধীনতার পরপরই কিভাবে এই ঘূর্ণিঝড় বা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে, তখনকার দিনে যেমন রেড ক্রিসেন্ট, অর্থাৎ তখন রেড ক্রস ছিল, পরবর্তী রেড ক্রিসেন্ট হয়, রেড ক্রিসেন্টের সহায়তায় তিনি সেই সময় ভলান্টিয়ার নিয়োগ দেওয়া। প্রথম চোটেই ওই সময় 45,000 ভলান্টিয়ার নিয়োগ দিয়ে তাদেরকে ট্রেনিং করানো, আগাম সিগন্যাল দেওয়া। কারণ তখনকার যুগে কিন্তু মোবাইল ফোনও ছিল না, কমিউনিটি রেডিও ছিল না, স্যাটেলাইটও ছিল না, কিছুই ছিল না। ওই ভলান্টিয়াররা মুখে চোঙ্গা ফুঁকে ফুঁকে, সাইকেলে করে, পায়ে হেঁটে মানুষকে সতর্ক করত। কাজে সেই সময় কিন্তু সেই ব্যবস্থাটা জাতিপিতাই করেছিলেন, এবং কীভাবে দুর্যোগ মোকাবেলা করতে হবে, তাৎক্ষণিক কী কী করতে হবে, সব কিছু কিন্তু তখনই তিনি প্রস্তুত করে দিয়ে যান। অর্থাৎ 73 সালে তিনি 1 জুলাই দুর্যোগ ঝুঁকি হ্রাস ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি গ্রহণ করেন, যা আজকে সমগ্র বিশ্বব্যাপী সমাদৃত, এবং সেটাই সব প্রাকৃতিক দুর্যোগ যেখানে হচ্ছে তারা এটা অনুসরণ করছে। এবং ওই সময় যাতে শুধু মানুষ দুর্যোগে আক্রান্ত মানুষের না, সাথে সাথে পশু পাখি বা পালিত জীবজন্তু সেগুলিও যেন আশ্রয় পেতে পারে, তিনি ব্যাপক হারে আশ্রয় কেন্দ্র নির্মাণ করা এবং সেই সাথে সাথে যে মাটির উঁচু ঢিপি করে যাতে আমাদের পশু পাখিরাও যেন আশ্রয় নিতে পারে সেই ব্যবস্থাটাও কিন্তু তিনি করা শুরু করেছিলেন, যেগুলি স্থানীয় লোকরা মুজিব কিল্লা নামে অভিহিত করত। এবং এই আশ্রয় কেন্দ্রগুলিও তিনি নির্মাণ করেন, এবং ওই সময় তিনি প্রায় 1000 আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছিলেন। 75 পরে আসলে সবই পরিবর্তন হয়ে যায়, কারণ আপনারা জানেন যে ক্ষমতা যারা দখল করে তখন আরেক মিলিটারি ডিক্টেটর যেহেতু আসে ক্ষমতায়, তাই স্বাভাবিকভাবে তাদের আর সেই ধরনের কোনো উদ্যোগ তেমন ছিল না। কারণ মানুষ বাঁচাতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, এই চিন্তাভাবনা তাদের একটু কমই ছিল। আবার এর পরবর্তীতে 88 সালেও সেই একই অবস্থা। 91 সালের ঘূর্ণিঝড় সবথেকে অবাক কাণ্ড যে সেই ঘূর্ণিঝড়েও কিন্তু কোনো আগাম সতর্কবার্তা দেওয়া হয়নি, এবং ঘূর্ণিঝড়ের সেই সময় সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় আমাদের দক্ষিণ অঞ্চল এবং চট্টগ্রামের সমস্ত উপকূলীয় অঞ্চল, প্রত্যেকটি দ্বীপ অঞ্চল। তখন ক্ষমতায় খালেদা জিয়া। আমাদের নৌবাহিনীর জাহাজ, আমাদের বিমান বাহিনীর যে ঘাঁটি চট্টগ্রামে, সব প্রায় ধ্বংস হয়ে যায়। আর তাছাড়া সাধারণ মানুষের মৃত্যু, লাশ। আমাদের একটা সুবিধা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মী সমগ্র বাংলাদেশ ব্যাপী এই ঘূর্ণিঝড় যখন শুরু হয় এবং চলতে শুরু করে, মানুষ যখন ক্ষতিগ্রস্ত হয়, সাথে সাথে
আমি ফোন পাই, তখন তো আমাদের দেশে জানেন যে অ্যানালগ ফোন ছিল, ডিজিটাল ছিল না, কিন্তু ফোন আসার সাথে সাথে আমি সেই সকালে ফোনটা ধরি, খুব ভোরবেলা মানে শেষ সপ্তাহের দিকে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে ফোন করে যে আপা আমরা শেষ হয়ে গেছি, ঝড়ে কিছু নেই, সমস্ত শেষ। তখন রাস্তাঘাট সবই বন্ধ, চট্টগ্রামে যাওয়ার কোনো উপায় ছিল না, রেল লাইন নষ্ট, এয়ারপোর্ট সে প্রায় একবার বিধ্বস্ত অবস্থা, সবই বন্ধ ছিল। দক্ষিণ অঞ্চলও ক্ষতিগ্রস্ত, কিন্তু এই চট্টগ্রাম অঞ্চলটা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত। আমরা চেষ্টা করেছি কীভাবে পৌঁছানো যায়, যাক আমরা যেদিন থেকে ট্রেন শুরু হলো সেই মুহূর্তে আমরা ট্রেনে করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সকলে আমরা পৌঁছে যাই চট্টগ্রামে। আমার নিজের চোখে দেখা আনোয়ারা, বাঁশখালী, কুতুবদিয়া, মহেশখালী সহ বিভিন্ন দ্বীপ অঞ্চল, বদরখালী, সমস্ত জায়গায় আমরা ঘুরেছি। কোথাও মাছের ট্রলিতে করে, মাছের ট্রলারে করে আমরা সাগর পাড়ি দিয়েছি, কারণ আমাদের তখনকার সরকার তো কোনো সহযোগিতা করেই নেই, কিন্তু আমরা নিজেরা ছুটে গেছি বিভিন্ন জায়গায় যে আমরা ত্রাণ দেওয়া, এবং এমনকি লাশ নিজের চোখে আমার দেখা যে সেখানে মহিলাদের লাশ ভাসছে, ছোট্ট শিশুদের লাশ ভাসছে, গরু, ছাগল, শিশু, মা একসাথে পড়ে আছে। আমরা প্রত্যন্ত অঞ্চলে যে তখন এই ত্রাণ কাজ চালাই। সে সময় পার্লামেন্ট ছিল, আমি ফিরে এসে পার্লামেন্টে যখন এই কথাটা তুললাম, তখন খালেদা জিয়া প্রাইম মিনিস্টার উঠে দাঁড়িয়ে বললেন যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। আমি জিজ্ঞাসা করেছিলাম কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে বলতে পারবেন? এই ছিল অবস্থা। এরকম একটা অবহেলার শিকার কিন্তু সবসময় বাংলাদেশের মানুষ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকারি থাক আর বিরোধী দলে থাক, আমরা কিন্তু সবসময় মানুষের পাশে থেকেছি, এবং আমাদের চট্টগ্রামের নেতৃবৃন্দ সেই সময় সবাই ছুটে গেছে বিভিন্ন অঞ্চল থেকে, আমরা তাদেরকে ত্রাণ দিয়েছি, পাশে দাঁড়িয়েছি, লাশগুলিকে সৎকার করার ব্যবস্থা করেছি। এবং সেই সময় যেখানে যেখানে আমরা যেমন কুতুবদিয়া যেদিন আমরা পৌঁছলাম ওই দিনই কেবল সেনাবাহিনী পৌঁছেছে। আমাদের নৌবাহিনীর লোকরা যেখানে যেখানে দায়িত্বপ্রাপ্ত ছিল তাদেরও জাহাজ টাজ অনেক ধ্বংস হয়ে যায়, তার মধ্যেও তারা পাশে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ। কিন্তু সরকারের পক্ষ থেকে যে উদ্যোগটা, সেই উদ্যোগটা তখন আমরা দেখিনি। এটা হলো বাস্তব কথা যে সেই সময়ও অবশ্য এক সময় পার্লামেন্টে তারা স্বীকার করে যে প্রায় 1.5 লক্ষ মানুষ মারা গেছে, কিন্তু যে দৃশ্য আমরা চোখে দেখে এসেছিলাম তাতে আরও বেশি মানুষই তখন মারা গেছে, তার কোনো হিসেব দেয়নি। করোনার ধকল কাটিয়ে আবারও পর্যটন খাতকে চাঙ্গা করতে নানা পদক্ষেপ নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশ। এরই অংশ হিসেবে এবছর 55 লাখ বিদেশি পর্যটকের আগমন লক্ষ্যমাত্রা নির্ধারণ করছে বিশ্বের অন্যতম পর্যটন নগরী সংযুক্ত আরব আমিরাতের দুবাই। অন্যদিকে পিছিয়ে নেই সৌদি আরবও। দেশটিতে শীঘ্রই বিদেশি পর্যটকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার। অন্যদিকে পর্যটন খাতকে চাঙ্গা করতে এরই মধ্যে বিশাল অঙ্কের বিনিয়োগ সহ নানা কার্যক্রম হাতে নিয়েছে ইউরোপের বিভিন্ন দেশ। ভ্রমণ পিয়াসুদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা সংযুক্ত আরব আমিরাতের এ শহরটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিলাসবহুল শহর। প্রতি বছর গড়ে 1.5 থেকে 2 কোটি পর্যটক আসেন অভিজাত এ শহরটিতে। তবে বিশ্বব্যাপী করোনা মহামারীর কারণে গেল 2 বছর ধরে এক প্রকার ভেঙে পড়েছে দুবাইয়ের পর্যটন খাত। যদিও করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় আবারও আসতে শুরু করেছেন পর্যটকরা। আর তাই এবছর অন্তত 55 লাখ পর্যটকের আগমন ঘটবে বলে আশা দুবাইয়ের পর্যটন দফতরের। এই বছরের শুরু থেকেই আমরা আবারও বিদেশি পর্যটকদের দেখা পাচ্ছি। এ পর্যন্ত প্রায় 15 লাখ পর্যটক দুবাই ভ্রমণ করেছেন। যদিও এখনো এখানে সবকিছু খুলে দেওয়া হয়নি, কিছু কিছু পর্যটন কেন্দ্র খোলার অপেক্ষায় রয়েছে। আশা করছি এই বছরের শেষ নাগাদ আমরা 55 লাখের মতো পর্যটক পাবো। করোনার ধকল কাটিয়ে পর্যটন খাতকে চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরবও। দেশটিতে করোনার সংক্রমণ অনেকটাই কমে আসায় অচিরেই বিদেশি পর্যটকদের জন্য পুনরায় ভ্রমণ ভিসা চালু করা হবে বলে জানিয়েছে দেশটির পর্যটন বিভাগ।
শুধু মধ্যপ্রাচ্য নয়, করোনার ধাক্কা সামলে আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ। সেই সঙ্গে আসতে শুরু করেছেন বিদেশি পর্যটকরা। ইতালিতে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাতিল করায় দেশটির অন্যতম পর্যটন নগরী ভেনিসে ভিড় করতে শুরু করেছেন বিদেশি পর্যটকরা। আর তাই পর্যটন খাতকে পুনরায় আগের অবস্থায় নিয়ে যেতে নানা উদ্যোগ নিতে শুরু করেছে ভেনিস প্রশাসন। এদিকে পিছিয়ে নেই ফ্রান্সও। করোনাকালীন ক্ষতি কাটিয়ে আবারও একটু একটু করে দাঁড়াতে শুরু করেছে দেশটির পর্যটন খাত। একে পুনরায় চাঙ্গা করতে এরই মধ্যে প্রায় ৩,০০০ কোটি ইউরো ব্যয়ের পরিকল্পনা হাতে নিয়েছে ফরাসি সরকার। সেই সঙ্গে ঢেলে সাজানো হবে পুরো পর্যটন খাত। অন্যয় কর্মকার, সময় সংবাদ। সময় বাণিজ্য। করোনায় হাট বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকায় এবছর রাজশাহী থেকে অনলাইনে আমের বেচাকেনা বেড়েছে। তবে ক্রেতাদের অভিযোগ, এক্ষেত্রে বলা হচ্ছে না প্রশাসনের নির্ধারিত আম নামানোর সময়সীমা। ফল গবেষকদের মতে বিক্রেতাদের এমন আচরণ নষ্ট করবে রাজশাহীর আমের সুনাম। নিয়মের ব্যত্যয় হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে জেলা প্রশাসন। আব্দুল সালামের ক্যামেরায় রাকিবুল হাসানের রিপোর্ট। রাজশাহীর বাগানগুলোতে থোকায় থোকায় ঝুলছে আম। জেলার 18,000 হেক্টরের আম বাগান থেকে নেমেছে অনেকটা জাতবিহীন গুটি আম। আস্তে আস্তে পরিপক্ক হয়ে উঠছে গোপালভোগ, মোহনভোগ, হিমসাগর, ক্ষীরসাপাতের মতো জনপ্রিয় সুস্বাদু জাতের আম। এছাড়া 6 জুন ল্যাংড়া, 15 জুন আমরুপালি ও ফজলি আম নামবে। তবে অনলাইনে বিক্রেতারা চটকদার বিজ্ঞাপনে নির্ধারিত সময়ের মাসখানেক আগেই জনপ্রিয় জাতের আম দেবার প্রতিশ্রুতি দিচ্ছে ক্রেতাদের। তাতে করোনায় হাটবাজারে আসতে না পারা দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারা পড়ছেন বিপাকে। বিভ্রান্তিতে আমের প্রকৃত বিক্রেতারাও। ফেসবুকে রাজশাহীর আম পেজ দিয়ে অনেকে আম বিক্রি করছে, আর সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অফার চলে। ফেসবুকে দেখলাম অনেক পেজই রাজশাহীর হিমসাগর, গোপালভোগের অর্ডার করেছে। আমরাও তাই রাজশাহীতে আমের অর্ডার করেছি। বিভিন্ন পেজে দেখলাম ন্যাংরা, হিমসাগর সহ আরো অনেক আমের অর্ডার নিচ্ছে। তো এবং মজার বিষয় হলো তারা অনেক কম দামে আমগুলো দিচ্ছে। এই অবস্থায় রাজশাহীর আমের সুনাম রক্ষায় অনলাইন বিক্রেতাদের মনিটরিং এর আওতায় আনার পরামর্শ এই ফল গবেষকের। অনলাইনে যারা দেন তাদেরও মনিটরিং এর আওতায় থাকা দরকার। তা না হলে রাজশাহীর যে সুনাম কোনোভাবেই যেন ক্ষুণ্ণ না হয়। অবশ্য জেলা প্রশাসন বলছে পরিপক্কতার আগে আম বিক্রি করা হলে হাটবাজারের মতো অনলাইন বিক্রেতাদেরও আইনের আওতায় নেওয়া হবে। যদি আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে যে অনলাইনের মাধ্যমে তারা ম্যাচুরড হওয়ার অ্যাবনর্মাল আগে একটা যৌক্তিক সময়ের অনেক আগেই তারা বিভিন্ন জায়গায় আম বিক্রি করছে, তাহলে এটা আমাদের নলেজে আসার সাথে সাথে আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেব। চলতি মৌসুমে রাজশাহীর বাগান থেকে সোয়া 2 লাখ মেট্রিক টন আমের উৎপাদন আশা করছে কৃষি বিভাগ। রাজশাহীর বাগানগুলো থেকে নির্ধারিত সময়ের আগে আম নামানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে এই কার্যক্রমকে বাস্তবায়ন করতে গেলে বিক্রেতার পাশাপাশি ভোক্তাকেও অধিক সচেতন হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাকিবুল হাসান, সময় সংবাদ। আজ থেকে রসুনের দাম আবারও কমে গেছে মণ প্রতি 300 টাকা পর্যন্ত। এতে লোকসান গুনতে হচ্ছে চাষিদের। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় চাহিদা না থাকায় এই কারণ বলছেন ব্যবসায়ীরা। এদিকে রসুনের ন্যায্য মূল্য নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে। চলতি বছরের এপ্রিলের শুরুতে নাটোরে রসুন উত্তোলন শুরু হলে কমতে থাকে এর দাম। ওই সময় প্রতিমণ 800 থেকে 1200 টাকায় বিক্রি হয়। ঈদের পর তা বেড়ে 1500 টাকা থেকে 2000 টাকা হয়। কিন্তু রোববার থেকে আবারও দাম কমে গেছে প্রতিমণে 300 টাকার মতো। প্রতি বিঘায় রসুন উৎপাদনে খরচ পড়ে 40,000 টাকার মতো। কিন্তু অনাবৃষ্টির কারণে এবার উৎপাদন হয়েছে কম। পাশাপাশি দাম পড়ে যাওয়ায় বিঘা প্রতি 10 থেকে 15,000 টাকা লোকসান গুনতে হচ্ছে চাষিদের। 1200-1300 টাকা দাম করছে, এটাতে কিভাবে চলবে? এটা তো পথে নামার অবস্থা। সার, কীটনাশক সব জিনিসের দাম বেশি, আমরা এসে বাজারে দাম পাচ্ছি না। বিঘা প্রতি 40,000 টাকা খরচা হয়ে গেছে রসুনে। আমরা এক বিঘা রসুন 20,000 টাকা বিক্রি করতে পারতেছি না। গতবারের চায় তুলনামূলক এবার লস হচ্ছে 10-15,000 টাকা। জেলার বিভিন্ন হাট বাজারে রসুনের সরবরাহ প্রচুর, কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় দেশি রসুনের চাহিদা কম থাকায় দাম কমে গেছে বলে মনে করেন ব্যবসায়ীরা। রসুনের ব্যাপক আমদানি, ঠিক আছে, বাইরে থেকে পাটি টাটি আসতে হচ্ছে না, এই কিছু আসে কিছু কিনে। বিক্রিও ঢাকা খুব কম হচ্ছে, টাকা পাইতো আমারে খুব দেরি হচ্ছে।
আমদানি নির্ভর এ রসুনের উৎপাদন বৃদ্ধি অব্যাহত রাখতে কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান স্থানীয় কৃষি বিভাগের। তাদের উৎপাদিত পণ্যের যদি আমরা ন্যায্য মূল্য নিশ্চিত করতে পারি তাহলে কিন্তু পরবর্তী বছরে আমাদের এই জাতীয় ফসলের যে ঘাটতি সেটি দেখা দিবে না। চলতি বছর নাটোর জেলায় 25,130 হেক্টর জমিতে 2,18,390 মেট্রিক টন রসুন উৎপাদন হয়েছে। এতে দেশের মোট চাহিদার মাত্র 29 ভাগ পূরণ হবে। দেখছেন এই সময় বাণিজ্য। বিশ্ববাজারে দাম বাড়ায় দেশের বাজারে আবারও ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে 2,000 টাকার বেশি। এ নিয়ে চলতি মাসে স্বর্ণের 2 দফা দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। রোববার থেকে নতুন দাম কার্যকর হবে। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাজুস জানায় নতুন মূল্যে 22 ক্যারেটের এক ভরি স্বর্ণে 2,041 টাকা বেড়ে বিক্রি হবে 73,483 টাকায়। 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম পড়বে 70,334 টাকা এবং 18 ক্যারেটের দাম পড়বে 61,586 টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণ বিক্রি হবে ভরি প্রতি 51,263 টাকা। এর আগে 10 মে স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। 2 সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দাম ভরিতে বাড়ছে 4,378 টাকা। বাংলাদেশের সফল উদ্যোক্তা তৈরিতে কাজ করতে চায় লন্ডন ভিত্তিক ব্যাংক HSBC। বিজনেস কেস কম্পিটিশন 2021 প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একথা জানায় প্রতিষ্ঠানটি। প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর দল। ভার্চুয়ালি এতে যোগ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। HSBC ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিজনেস কেস কম্পিটিশন 2021 প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতল বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের হাট্টিমাটিম দল। এতে অংশ নেয় দেশের 30টি বিশ্ববিদ্যালয়ের 60টি দল। প্রতিযোগিতায় সিলভার ও ব্রোঞ্জ পদক জিতেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 2টি দল। আগামী জুনে হংকংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আঞ্চলিক এই প্রতিযোগিতায় 24টি দেশের সঙ্গে অংশ নেবে বাংলাদেশের দল হাট্টিমাটিম। শনিবার ভার্চুয়ালি আয়োজিত অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশে উদ্যোক্তা তৈরিতে কাজ করতে চায় HSBC। সত্যি এটা আমাদের জন্য একটা বড় পাওয়া যে আমরা বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়নে ভূমিকা রাখতে পারছি। আগামীর জন্য দক্ষ জনবল তৈরিতে আমরা আরো কাজ করতে চাই। পুরো প্রতিযোগিতা সফলভাবে ভার্চুয়ালি আয়োজন করায় একে ডিজিটাল বাংলাদেশের অর্জন হিসেবে উল্লেখ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। প্রযুক্তি খাতের উদ্যোক্তাদের পরিকল্পনা বাস্তবায়নে সরকার প্রাতিষ্ঠানিকভাবে সব ধরনের সহযোগিতা করছে। উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে তথ্য প্রযুক্তি খাত অনেক বড় ভূমিকা পালন করছে। বিজয়ী 3 দলকে পুরস্কার হিসেবে দেয়া হয়েছে যথাক্রমে 2 লাখ, 1 লাখ ও 50,000 টাকা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ সময় বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পুরোদমে এগিয়ে চলছে পদ্মা সেতুর ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত রেল লাইনের কাজ। শেষ হয়েছে 66 ভাগ। সেতু উদ্বোধনের দিন থেকে রেল চলার প্রত্যাশা। হোটেল বুকিং নিয়ে সৌদি প্রবাসীদের ভোগান্তি চরমে। প্রতিদিনই বাতিল হচ্ছে যাত্রা। করোনা সনদের মেয়াদ শেষ হওয়ায় তৈরি হচ্ছে জটিলতা। এবং করোনার কারণে রাজশাহীতে অনলাইনে আম বেচাকেনার ধুম। নির্ধারিত সময়ের আগেই আম সরবরাহের ঘোষণার বিভ্রান্তি। নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়।